বাসার পাশে একটা ছেলেটা আসলে খুবই ভদ্র অমায়িক একটা ছেলে। আমি প্রতিদিনই তার সঙ্গে আমার দেখা হয়। তো ছেলেটা আসা যাওয়ার পথে দেখা যায় যে অনেক সময় কথা বলে, কথা বলতে চায়। তো তার সঙ্গে আমি একদিন কথা বললাম। তো কথা বলার পরে আমি তার সম্পর্কে সে আমার কাছে জব চাইলো যে আমার একটা কাজের প্রয়োজন। হুম। তখন আমি তার কাছে বিস্তারিত যখন জানতে চাইলাম, তখন সে তার দুঃখের যে করুণ মর্মান্তিক যে ঘটনাগুলি ছিল, সেই ঘটনা কিছুটা আমাকে শেয়ার করলো। তো ছেলেটা যখন লিবিয়াতে, তখন এমন একটা পর্যায়ে আসলো যে তার মানে দু চোখ ভরা যে স্বপ্ন ছিল, এই স্বপ্নটা সে আর মানে দেখতেছে না। তার মাথার উপরে টেনশন যে তার জমি বিক্রি হয়েছে, তার নগদ অর্থ গেছে, তার বাবা স্ট্রোক করছে, তার মা স্ট্রোক করছে। মানে এমন একটা পরিস্থিতি যে সে এখন চাইলে বাংলাদেশে ফেরত যাইতে পারতেছে না। আর সে লিবিয়া থেকে যে এখন টাকা পয়সা দিয়ে যে আবার মুক্ত হবে, সেটাও সে পারতেছে না। তো এমন একটা পর্যায়ে আসলো তার যে সে মোটামুটি আবারও কিছু টাকা ঋণগ্রস্ত হলো। ঋণগ্রস্ত হওয়ার পরে সে আবার গেম দিল আর কি। তা সে যখন গেম দিল, তখন দালাল বলছে যে কালকে সকালে হচ্ছে তোমার গেম। তখন ছেলেটা খুবই খুশি হলো। তো খুশি হওয়ার পরে দালাল টাকা চাইলো যে আমাকে 5 লাখ টাকা দিতে হবে। তখন সে নিরুপায় হয়ে তখন আবার দু চোখ ভরা স্বপ্ন নিয়ে আবার হচ্ছে 5 লাখ টাকা ব্যবস্থা করলো। 5 লাখ টাকা দেওয়ার পরে তাকে মোটামুটি নিয়ে গেল একটা মরুভূমিতে, একটা গাছের নিচে। তখন আনুমানিক সন্ধ্যা 6টা 7টা। তো ওইখানে কোনো মানুষ নেই, কোনো কিছু নেই, কয়েকটা ছেলে মাত্র যারা লিবিয়া থেকে ইটালি আসবে, ওই দালালের কিছু লোক ছিল আর কি। তো ওদেরকে কোনো খাবার টাবার কোনো কিছু দেওয়া হলো না, ওরা মোটামুটি ওইখানে। তো সন্ধ্যার পর পরই একটু ধীরে ধীরে বৃষ্টি নামতে থাকলো, ওয়েদারটা ভারী হতে থাকলো আর কি। অন্ধকার চতুর্দিকে। তখন দালালকে ফোন দেওয়া হলো। দালালকে ফোন দেওয়ার পরে দালাল বলতেছে যে কোনো সমস্যা নেই, তোমরা থাকো, তোমাদের আজকে এই গেম হবে, তোমাদের আর ব্যাক করতে হবে না। তখন ওরা খুব ভয় পাইতেছিল যে আকাশের পরিস্থিতি ভালো না, মানে সাগরের একদমই কাছে। সাগরে পানির যে একটা ঢেউ, সেই ঢেউয়ের শব্দ শোনা যায়। তো সেই পানির যে একটা গর্জন, এই গর্জনটা শুনে ওরা আতঙ্কিত। যে এইরকম পানির যে একটা গর্জন, এইটার ভিতরে যদি একটা ট্রলার মানে একটা বোট যদি দেয়, একটা বোট তো ছোট, এটা তো খুব বড় না, এটা তো জাহাজ না। তো বোটটা নিশ্চিত ডুবে যাবে বা বোটটা পার হবে না। কিন্তু দালালের কথা হচ্ছে যে আজকে এই গেম, তোমরা এখানে থাকো, সব আয়োজন করতেছে। যাই হোক, রাতের 8টা পর্যন্ত ওরা ওইখানেই থাকলো। ওরা সারাদিন না খাওয়া। তো 8টা পর্যন্ত ওইখানে থাকার পরে ওইখান থেকে ওদেরকে মোটামুটি নিয়ে গেল গাড়িতে করে। গাড়িতে করে নিয়ে হচ্ছে পাড়ে নিল। নেওয়ার পরে একটা সাদা একটা বোর্ড নিয়ে আসলো। প্যাসেঞ্জার মোটামুটি 35-40 জন এমন। তো ইঞ্জিন দিল দুইটা, হচ্ছে 75-75, দুইটা ইঞ্জিন। মানে একটা ইঞ্জিনের গতি থাকবে, স্পিড থাকবে 75, এমন 75-75 দুইটা ইঞ্জিন দিল। দেওয়ার পরে এই গেমটা তখন হচ্ছিল তাজুরা থেকে। লিবিয়ার একটা জায়গা নাম আছে তাজুরা, সেই তাজুরা থেকে গেমটা দেওয়া হলো। তো ওদেরকে মোটামুটি রাতের 11টার দিকে বোর্ডে উঠাইছে। বোর্ডে উঠানোর পরে একটা ইঞ্জিন চলে না, নষ্ট হয়ে গেছে ওই জায়গার থেকেই। আর একটা ইঞ্জিন চলতেছে। আকাশে মোটামুটি মানে চারিদিকে এই পরিমাণ অন্ধকার যে পাশের মানুষটাকে দেখা যায় না, খুবই অন্ধকার। আর তার মধ্যে বৃষ্টিও। তো ওই বোটটা যে চালাই আসবে, যে আর কি সারেং মোটামুটি, সে তো পানিতে মানে ওই পর্যায়ে চালাবে না। সে তো জানে যে আমি নির্ঘাত মারা যাব, আমি এই সাগর অতিক্রম করতে গেলে আমি মারা যাব। তো সে যে কোনো কারণে মানে যে কোনো ওয়েতে কিন্তু সে আসবে না। তখন তাকে মোটামুটি ওরা সবাই আর কি ধরলো যে ভাই তুই চল, কারণ
আমরা যদি এইখানে যারা আছি, আমরা যদি যেতে যাই, হয়তো আমরা মারা যাব, কিন্তু আমাদের পরিবারগুলো বেঁচে থাকবে। এটার কারণ হচ্ছে যে দালালরা এই পরিমাণ নির্যাতন করে, আর 15 দিন 1 মাস অন্তর অন্তর টাকা চায়। বিভিন্ন খাতে খাতে টাকা চায়। আর এতে 1-2 হাজার টাকা না, লক্ষ লক্ষ টাকা চায়। এদের ডিমান্ড থাকে অনেক বেশি। হুম এদের খাবার দেওয়া হয় না, এদের গোসলের পানি দেওয়া হয় না, এদের কোনো কাপড় চোপড়ের ব্যবস্থা নেই, মাথায় উকুন হয়ে যায়, গায়ে চুলকানি হয়। মানে ছোট্ট একটা জায়গার মধ্যে আটকা থাকে। তো একটা সময় কিন্তু মানুষ এমনিতেই মানে নিজের প্রতি নিজের একটা অনীহা কাজ করে, যে জীবন থাকার চাইতে না থাকা অনেক ভালো। তো সেই পর্যায়ে মানুষগুলি দেখা যায় যে ওরা যখন একটা খোলা আকাশের নিচে আসে, তখন কিন্তু ওরা আর কিছু ভয় পায় না। এখন একটা মানে জেলখানা, যে একটা বন্ধ একটা যে জায়গা ছিল, সেই জায়গা থেকে যখন ওরা মোটামুটি আর কি রাস্তায় খোলা আকাশের নিচে আসে, তখন নিজের প্রতি একটা অনীহা থাকে ওইখানে, যে এই জীবন থাকার থেকে না থাকা অনেক ভালো। কারণ ফ্যামিলির একটা প্রেশার থাকে ওদের উপরে, যে ওরা তখন হিসাব করে যে কত লক্ষ টাকা এই পর্যন্ত আমার পিছনে ব্যয় হলো, কিন্তু আমি কিন্তু আমার গন্তব্যে পৌঁছালাম না। তো যাই হোক, ওরা মোটামুটি যে ড্রাইভার ছিল তাকে অনেক রিকোয়েস্ট করলো। তো ড্রাইভার কিছু পথ মোটামুটি আর কি গেল, চলতেছিল, চলতে চলতে হঠাৎ করেই ইঞ্জিন নষ্ট হয়ে গেল। ইঞ্জিন নষ্ট মানে এখন আর ড্রাইভারও সামনের দিকে আগায় না, সমুদ্র উত্তাল, প্রচুর পরিমাণে ঢেউ, মানে এখন আর বোট টিকবে না জায়গায়। এমন একটা পরিস্থিতি। তো ওই পরিস্থিতিতে সবাই চিল্লাফাল্লা করতেছে, কান্নাকাটি করতেছে, দোয়াইনস পড়তেছে, ঠিক আছে। তো এইরকম করতে 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 মোটামুটি ওরা জীবনের ঝুঁকি নিয়ে ওরা মোটামুটি সারা রাত ওইখানে পার করছে। কিন্তু আসলে ওদের যে ইঞ্জিন, যে একটা ক্যাপাসিটি, যে ইঞ্জিনে চলে, সেটার তো স্পিড একদমই কম, যার জন্য ওরা 17.5 ঘন্টা, অর্থাৎ তার পরের দিন প্রায় বিকাল 3টা 3:30 পর্যন্ত ওরা পানিতে ভাসতে থাকে। ওদের ট্রলারটা চলতে থাকে, বোটটা চলতে থাকে আর কি। তো দুর্ভাগ্য এখানে যে ওরা মানে শুধুমাত্র অনেক দূর থেকে দেখতে পারলো যে একটা বোট আসতেছে, একটা বোট আসতেছে ওদের দিকে। তো চোখের পলকে সেই বোটটা ওদের কাছে চলে আসলো, ওদের কাছে চলে আসলো, ওদেরকে এসে মোটামুটি ওই বোটটাতে তুললো। ওই বোটটাতে তুলে ওরা যে বোটে বসা ছিল, ওই বোটটা আবার ওরা শিকল দিয়ে বাইরে আবার ঠিক সেই লিবিয়ার দিকে নিয়ে যাচ্ছে। তখন কিন্তু আর দু চোখে কোনো স্বপ্ন নেই। এইটা এই যে ধরলো, এইটা কি কে কোনো জলদস্যু বা ওইখানের কোস্টগার্ড বা অন্য কোনো কিছু? না না, এইটা হচ্ছে কোস্টগার্ডও না, এটাকে বলা হয় আইএম। অর্থাৎ আইএমটা হচ্ছে যে ওরা খুবই পাওয়ারফুল থাকে। এরা এরা এতটাই পাওয়ারফুল থাকে যে কোস্টগার্ডও এদেরকে ভয় পায়। ওদের হাতে যে অকিটকি থাকে, এই অকিটকি গুলো অনেক পাওয়ারফুল থাকে। আর যারা প্যাসেঞ্জার, এদেরকে একটা অকিটকি দেওয়া হয়। এই অকিটকি দেওয়ার কারণ হচ্ছে যে ওরা যাতে কোনো বিপদে পড়লে অকিটকি যখন অন করবে, মানে সুইচটা অন করলে, সুইচটা অন করার সঙ্গে সঙ্গে মানে সারা মানে পানির মধ্যে যত কোস্টগার্ড থাকুক, আইএম থাকুক, ওদের কাছে একটা সিগন্যাল চলে যাবে যে এতটুকু দূরত্বের ভিতরে বা এতটুকু আয়তনের মধ্যে একটা বোট আছে। তখন ওইখানে ওরা উদ্ধার করতে আসবে বা ধরতে আসবে, সেটা হচ্ছে পরের কথা, কিন্তু ওরা আসবে ওইখানে। তো আসলো আইএম। আইএম আসার পরে ওইখান থেকে ওদেরকে উঠাই নিল, উঠাই নিয়ে মোটামুটি আবার সেই লিবিয়াতে নিয়ে আসলো। লিবিয়াতে নিয়ে আসলো, লিবিয়াতে আনার পরে ওইখান থেকে ওদেরকে জেলে পাঠাই দিল। জেলে পাঠানোর পরে হলো যে জেলে আরো কঠিন মর্মান্তিক একটা অবস্থা, ওইখানেও খাবার দেয় না। তো ওইখানে মোটামুটি ওইভাবে মারধর করে না যদিও, কিন্তু খাবারের সংকট থাকে অতিরিক্ত। আর বিশেষ করে আমরা বাংলাদেশি, আমাদের খাবার গুলো তো হয় একটু ঝাল ঝাল টাইপের, কিন্তু ওরা তো ঝাল পছন্দ করে না, ওরা ঝাল খায়ও না, ঠিক আছে। আর এটা যেহেতু একটা শাস্তির জায়গা, সেখানে তো আর কোরমা পোলাও কেউ কাউরে দিবে না, ঠিক আছে। এইরকম একটা পর্যায়ে
ওদেরকে আবার জেলে নিল, জেলে নেওয়ার পরে ও মোটামুটি 20-22 দিন জেলে ছিল। 20-22 দিন জেলে থাকার পরে আবার জেল থেকে ছুটায় আনতে টাকা দাবি করলো 8 লক্ষ। হুম, জেল থেকে ছুটায় আনার জন্য 8 লক্ষ টাকা আবার দাবি করলো। তো এখন এই 8 লক্ষ টাকা যে ও দিবে, ওর কাছে 8 পয়সাও ছিল না। হুম, ওর কাছে নগদ কোনো অর্থ ছিল না। জমি জমা যাই কিছু ছিল না কেন, হঠাৎ করে জমি বিক্রি করারও কোনো পরিস্থিতি নেই। যার কারণে ও মোটামুটি 20-22 দিন জেলে ছিল। তো বলতেছে যে আমি প্রতিদিন মানে ভাবতাম যে আজকে হয়তো বা আমার জেল থেকে আমি মুক্ত হব, বা আজকে আমার ছুটির দিন। কারণ ওর ওইখানে মোটামুটি বললো যে প্রতিদিন লোক আসে, আবার প্রতিদিন লোক বের হয়। কিন্তু আমি যে কবে বের হব এটা তো আমি জানি না। কিন্তু আমি ভাবতাম যে আজকে হয়তো বা আমার টাকা পয়সা ম্যানেজ হবে, আজকে হয়তো বা টাকা পয়সা দালালকে দিলে দালাল আমাকে মুক্ত করবে। কিন্তু দালালকে টাকা দেওয়া হয় না, আর দালালও মুক্ত করে না। দালালরা ইচ্ছা করলে ওখান থেকে ছাড়াই নিয়ে আসতে পারে, কিন্তু দালালরা সেটা করে না। কারণ দালালরা জানে যে প্যাসেঞ্জারের কাছ থেকে যদি টাকা আমরা আগে না নেই, তাহলে ওই প্যাসেঞ্জার জীবনে আমাকে টাকা রিটার্ন করবে না। যার জন্য প্যাসেঞ্জার যতই মানে ভোগুক আর যত কষ্টে থাকুক না কেন, ওই তাদের বাড়ি থেকে তাদের ফ্যামিলির কাছ থেকেই টাকা দালালরা তুলবে। এটা হচ্ছে দালালদের একটা লক্ষ্য। তো যাই হোক, মোটামুটি 20-22 দিন জেলের মধ্যেই থাকলো। ওইখান থেকে বের হলো, টাকা পয়সা অ্যারেঞ্জ করলো। ওইখানে বের হওয়ার পরে দালাল নিয়ে আসলো দালালের কাছে। দালালের কাছে আনার পরে আবার চিন্তা করলো যে এখন তো নিরুপায়, মোটামুটি এই করতে করতে তার 20-22 লাখ টাকা শেষ হয়ে গেল। তখন দালাল আবার বলতেছে যে টাকা পয়সা যাই গেছে, হয়তো তোমার কপালে ছিল না, তোমার ভাগ্যে ছিল না, আমি তো অনেক ভালো গেম দিছি, ঠিক আছে, এটা সেটা। কিন্তু দালাল কিন্তু আসলে মানে যদি ক্ষমতা থাকতো তাহলে দালালকে তো প্যাসেঞ্জাররা মেরে ফেলবে। কিন্তু প্যাসেঞ্জার যতক্ষণ পর্যন্ত মানে নিজে সেফ না হবে ততক্ষণ পর্যন্ত তো কিছু বলতে পারবে না। যার কারণে দালাল যে কথা বলে সেটা অন্যায় হলো, সেটা কিন্তু প্যাসেঞ্জাররা মেনে নেয়। তৎক্ষণাৎ ওইটা মানতেই হয়। না, অনেক সময় আমরা জানি যে অনেকের কাছে শুনি যে ওই যখন গেম দেওয়া হয় মানে ট্রলার বা নৌকায় যখন উঠানো হয়, তখন নাকি দালালরাই একটা চক্র আছে, এরাই ধরাই দেয় পুলিশের কাছে বা কোস্টগার্ডের কাছে। এমন কি আসলে সত্য কতটুকু? না না, ওরা আসলে ধরাই দেয় না। মূলত বিষয়টা হচ্ছে যে ওরা যদি যে গেমের যে বিষয়টা থাকে, এই বিষয়টা হচ্ছে যে একটা সেফ জোন, যে আমি যে জায়গা থেকে গেমটা দিচ্ছি, বা দালালটা তো বাংলাদেশি, ওরা তো আর পারাপার করবে না। ওরা কোনো না কোনো লিবির মাধ্যমে, যে লিবিয়ান যারা থাকে এদের মাধ্যমে গেম দেয়। তো দেখা যায় যে ওরা যদি একটু সেফটি নিয়ে গেম দেয়, যে এই নৌকাটা যে পার করবে তখন যদি ওরা একটু সেফটি দেয়, তাহলে হয়তোবা ওই গেমটা ভালো হতে পারে। আর পাশাপাশি হচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে যে ওয়েদার ভালো লাগবে। হম, পানি থাকতে হবে স্থির, পানিতে ঢেউ থাকলে হবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে একটা বোর্ডে যদি লোক মানে ধরে যদি 50 জন, তাহলে ওই বোর্ডটাতে সর্বোচ্চ লোক দেওয়া উচিত 30 জন, 20 জন কম দেওয়া উচিত। এরপরে দ্বিতীয় কথা হচ্ছে যে যদি মানে লিবিয়া থেকে ইতালিতে আসতে এক্সাম্পল যদি 80 লিটার তেলের প্রয়োজন হয়, তো সেইখানে কমসে কম দেওয়া উচিত 160 লিটার, কারণ দুর্ঘটনা ঘটতেই পারে। ঠিক আছে, তো দালালরা সাধারণত এই কাজগুলি করে না। যখন 80 লিটারের প্রয়োজন হয় তখন দেখা যায় যে দালালরা কম টাকা দেয়, টাকা বেশি দেয় না। যারা পারাপার করে তাদেরকে যদি ওই রকম টাকাটা না দেওয়া হয়, তাহলে তারাও তো ওই অতটুকু মূল্যায়ন করে না। আমার যেমন টাকা তেমনই তো ব্যবহারটা তো আমার তেমনই হওয়া উচিত। যার জন্য দেখা যায় ওই গেমগুলি ভালো হয় না। পরবর্তীতে দেখা গেছে যে ওর কাছে আবার টাকা চাইলো, আবার 3 লক্ষ টাকা দাবি করলো। পরে ও দিতে পারতেছে না। পরে আবার কিস্তি মিস্তি এদিক সেদিক মোটামুটি আর কি তুললো। তোলার পরে দালালকে টাকা দিল, দালাল সেই টাকাটা নিয়েও গেম দেয় না, সেই টাকাও নিল। ওইদিকে কিন্তু জেল থেকে ছাড়াই আসলো 8 লক্ষ টাকা দিয়ে। বাংলাদেশ থেকে লিবিয়া পর্যন্ত প্রথমেই অ্যাডভান্স নিয়ে গেছে 12 লক্ষ টাকা। ঠিক আছে,
তারপরে ওইখানে আরো আনুষঙ্গিক আরো কিছু টাকা নিচে মোটামুটি, এই করে মোটামুটি তার কিন্তু 25-26 লক্ষ টাকা চলে গেছে। তার পরবর্তী সে জেল খাটলো, গেম পায় না। তো এর পরবর্তীতে সে আবার গেম দিল। এর পরবর্তীতে সে আবার 3 লক্ষ টাকা নিয়ে তাকে আবারও 2 মাস ওইখানে রাখছে। মানে তার অপেক্ষার কোনো শেষ নেই, অপেক্ষার কোনো শেষ নেই। কিন্তু আসলে আমরা এতটাই নির্বোধ বোকা যে আমরা সবসময় চেষ্টা করি আমরা মানে সহজ পথ অবলম্বন করতে চাই। আমরা যদি সহজ পথগুলোকে অবলম্বন না করে আমরা যদি বাংলাদেশ থেকে আমরা যদি চেষ্টা করি যে না আমরা এগ্রিকালচার বিষয়ে আসি অথবা আমরা স্পন্সরে আসি, বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরি থাকে, অনেক ভালো ভালো সুযোগ আছে এই দেশে আসার জন্য। সেই সব প্রসেস মেনটেন করে যদি আমরা আসি হয়তো বা একটু লেট হয়, কারণ এটা হচ্ছে সঠিক একটা পথ। এই পথে আসতে গেলে লিগালিটির প্রয়োজন। ইতালির গভর্নমেন্ট বাংলাদেশ থেকে একটা লোক নিয়ে আসবে, কেন আনবে, কোন কারণে আনবে, কোন কাজের জন্য আনবে, এটা তাকে আগে ভাবতে হবে। যখন তার সঠিক কাগজপত্র সবকিছু মোটামুটি সাবমিট করবে তখন দেখা যায় যে ওই মানুষটা বাংলাদেশ থেকে এই দেশে আসতে পারবে। এটা হচ্ছে একদমই মানে যদিও প্রসেসটা লেন্দি থাকে কিন্তু এটা হচ্ছে সঠিক। আমরা যেটা দেখি বা আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা সরাসরি লিবিয়া হয়ে আসি, আমরা বিভিন্ন দেশ ধরে বিভিন্ন দেশের মাধ্যমে বিভিন্ন দেশ ঘুরে আমরা দালাল চক্রে পড়ি। আর দালালরা তো সবসময় মিথ্যাবাদী হয়, এদের তো কোনো সংসার ধর্ম থাকে না। এরা তো কোনো আত্মীয় স্বজন মা বাবা যে আমি এই দেশে অকারেন্স করতেছি, বাংলাদেশে আমার মা বাবা আছে, আমার স্ত্রী সন্তান আছে, তাদের উপর একটা প্রেসার ক্রিয়েট করবে বা তাদেরকে জেল খাটাবে, তাদের মারধর করবে। এই জিনিসগুলো এদের মধ্যে থাকে না। এদের কথা হচ্ছে যে আমরা ইনকাম করতেছি কত, যার জন্য এই ভোগান্তির মধ্যে পড়ে সাধারণ মানুষ। সাধারণ মানুষের সবসময় বিবেচনায় আনা উচিত যে যে পথগুলি একদমই সহজ, বিশেষ করে দালালরা যে কথা বলে তখন আগে বুঝতে হবে বা ভাবতে হবে যে আমার যোগ্যতা কি, আমার যোগ্যতায় আমি কি পৌঁছাতে পারবো কিনা, অথবা আমি যে প্রসেসে এগোচ্ছি বা আগাতে চাই সেই প্রসেসটা কি, সেখানে কতটুকু মানে 100% যুক্তি আছে, কতটুকু সত্যতা আছে, ভাই আমরা নিশ্চয়তা আমাদের কতটুকু। হচ্ছে আমরা তো অনেক পত্র পত্রিকায় দেখি যে গেম ঘরে নেওয়ার পর দেখা যায় যে শরীরে নাকি পোকা হয়ে যায়, তারপরে হচ্ছে গোসল করতে পারে না, অনেকেই শুনি যে গেম ঘরেও মারা যায়। এইটা আসলে কতটুকু সত্য? হ্যাঁ, এই বিষয়টা সত্য, এটা তো আমি একটু আগেই বলে গেছি। এই কথাটা তো আমি একটু আগে বলছি যে গেম ঘরে যে বিষয়টা থাকে যে একটা মানুষকে যখন গোসল করতে না দেওয়া হবে দিনের পর দিন, একদিন 2 দিন 3 দিন, একটা মানুষ যদি 1 সপ্তাহ গোসল না করে সে মানুষটা কিন্তু একটু পাগল পাগল, তার মেন্টালি একটা প্রেশার থাকে তার। এরপরে যদি তার পেটে ভাত না থাকে, তারপরে যদি তার ফ্যামিলির একটা টেনশন থাকে, ঠিক আছে, তাহলে এইখানে আর এইখানে সবচাইতে ভয়ঙ্কর যে বিষয়গুলো থাকে যে বাংলাদেশি কিছু মানুষ একটা চক্র, বাংলাদেশে এই চক্রটা এরা যে মানুষ কেনা বেচা করে এই মানুষগুলি কেনা মানে টাকার বিনিময়ে কেনে। দেখা গেছে এরা বাংলা টাকার হচ্ছে 4 লাখ 5 লাখ টাকার এদেরকে কেনে। তো আমি যদি মানে একটা মানুষের পিছনে 5 লক্ষ টাকা ইনভেস্ট করি তাহলে এটা কিন্তু আমার বিজনেস। তখন সে মোটামুটি 10 লাখ টাকা নিবে। কিন্তু এরা করে কি ওই মানুষটাকে এই পরিমাণ মারধর করে যে তখন আর মারার সিস্টেম কি যে ওরা ভিডিও করে, ওর বাড়িতে ফোন দেয়, ভিডিও কলে ফোন দেয়, হোয়াটসঅ্যাপ অথবা ইমো যেভাবে আর কি যোগাযোগ করা যায়। তো ওরা ওই সরাসরি ওদের মানে যে প্যারেন্টস থাকে, মাতা পিতা যারা থাকে তাদের বাড়িতে ফোন দেয়। ফোন দিয়ে তারপরে মা বাবার সামনে পিটায়। মা বাবার সামনে যখন পিটায়, যখন মাথায় বাড়ি দেয়, হাত ভেঙে ফেলে বাড়ি দিয়ে, পা ভেঙে ফেলে, এই বুকের উপরে বাড়ি দেয়, তখন কিন্তু তখন টাকা পয়সা হয়ে যায় একদমই তুচ্ছ। এগুলোর কিন্তু কোনো মূল্য থাকে না। প্রত্যেকটা বাবা মায়ের কাছে কিন্তু তার সন্তান থাকে প্রিয়, ঠিক আছে। এই বিষয়গুলো হচ্ছে মর্মান্তিক, যে এটা হচ্ছে মূলত সব থেকে বেশি ভয়। যদি বাংলাদেশিরা যদি সঠিকভাবে মানুষকে পারাপার করতো সঠিকভাবে, তাহলে আমার বিশ্বাস যে লিবিয়াতে যারা আছে মোটামুটি ওইখানকার স্থানীয় যারা, তারা এতটা খারাপ হতে পারতো না বা এতটা খারাপ হতো না। বা মানুষের যে কেনা বেচা গরুর মতন এই কেনা বেচাগুলি থাকতো না। বা এরা প্রপারলি একটা মানে ভাত খেয়ে ওইখানে বাঁচতে পারতো, থাকতে পারতো।
বা এরা একটু মুক্ত বাতাসে ঘুরতে পারতো, যদিও পথটা অনেক কঠিন, অথবা কি বলে যে এটা অবৈধ একটা পথ। এই অবৈধ পথেও মানে সুন্দরভাবেও আসতে পারতো যদি বাংলাদেশিরা যদি এই অন্যায় অত্যাচার, এই জুলুম এগুলো যদি না করতো। আমরা একটা জিনিস জানতে চাচ্ছি আপনার কাছে, সেটা হচ্ছে এই সাগরে কেন মারা যায়? মানে সাগরের মধ্যে দেখি যে অনেক দিন ভেসে থাকে, অনেকটা 2 দিন 4 দিন 5 দিনও হয়ে যায় ভেসে থাকে। এইটার কারণ কি আসলে, আপনার মতামত কি? না না, বিষয়টা হচ্ছে যে সাগরে মারা যাওয়ার যে বিষয়গুলো থাকে, মানুষগুলো তো দুর্বল থাকে, এদেরকে কেন খাবার দেওয়া হয় না? আমি প্রশ্ন করলাম যে খাবার কেন দেওয়া হয় না, যাই দিক না কেন সেটা তো একটু মানে পেট ভরে দেওয়া উচিত। তখন বললো যে খাবার কম দেওয়ার কারণ হচ্ছে যে মানুষগুলোর ওয়েট কমে, যাতে যেখানে যদি মোটা মানুষ 5 জন উঠায়, তাহলে চিকন মানুষ যাদের ওয়েট কম এদের 10 জন উঠাইতে পারে। তো একটা মোটা মানুষের যে টাকা, একটা চিকন মানুষের সেম টাকা পারাপারের ক্ষেত্রে। তো ওরা ওই 5 জনের জায়গায় 10 জন মানে বসানোর জন্য, পারাপার করার জন্য ওরা খাবার দেয় কম। তো যখনই খাবার কম দেয়, তখন দেখা যায় যে পানির যে একটা ঢেউ থাকে, এই ঢেউয়ে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের দেশের মানুষ তো আর ওইভাবে এত বড় সাগর দেখেনি, বা ওরা কখনো হয়তো বা চট্টগ্রাম, কক্সবাজার বা কুয়াকাটা যেসব যেসব জায়গায় আমরা ঘুরতে যাই, সেই সব জায়গায় তো আমরা সাগরের মাঝখানে গিয়ে সাঁতরাই না, সাঁতার কাটি না, এটা তো সম্ভব না। আর বিশেষ করে আমাদের দেশের যে মানুষগুলো, আমরা কিন্তু সব সময় থাকি একটু ভীতু টাইপের। আমরা মুখে যাই কিছু বলি না কেন, অন্তরে আমাদের মধ্যে একটা ভয় থাকে অন্যান্য দেশের মানুষের তুলনায়। তো সেই ক্ষেত্রে যে পানির যখন ঢেউ থাকে অনেক সময়, যে এই ঢেউয়ে মানুষ পড়ে যায়, মাথা ঘুরে। আবার ওই পানির মানে ঢেউয়ের সাথে সাথে যখন এই নৌকাটা আর কি দুলতে থাকে, তখন একটা বমি আসে। অতিরিক্ত বমি আসে, নারী মানে ভিতর থেকে বের হওয়ার একটা পরিক্রম দেখা দেয়। ঠিক আছে? তো অনেক কিছু আছে এখানে, যে দেখা গেছে যে যদি আবার পানিতে পড়লে বিপদ, যে একটা নৌকা যখন ডুবে গেছে, তো ওই যে তেলগুলি থাকে, ওই তেল ওই তেল সমুদ্রের পানির সঙ্গে যখনই মেশে তখন অ্যাসিডের মতন হয়, সাথে সাথে মানে পুরো শরীর ঝলসে যায়, কারো গায়ে কোনো চামড়া থাকে না, মাথায় চুল থাকে না, মানে একদম হাড় পর্যন্ত পচন ধরে যায়, সাথে সাথে মাংস খসে পড়ে যায়, পানিতে পড়লেও বিপদ। হম তো এইখানে আসলে এইখানে মূলত এই নৌকার সব নৌকারও মেবি একটা ইয়ে আছে, ত্রুটিপূর্ণ কোনো কিছু হয় মেবি আমার জানা মতে, যে নৌকার যে বিষয়গুলো থাকে, নৌকাটা মূলত এটা তো ফাইবার বোর্ড, এটা একটা ফাইবার বোর্ড থাকে। এই ফাইবার বোর্ডটা যত ভালো হবে, যে যদি একটা মজবুত একটা বোর্ড দেওয়া হয়, যে বোর্ডটার ওয়েট আছে, ওই বোর্ডটা কিন্তু সাধারণত ঢেউয়ে কিন্তু দুলবে না, সাধারণ ঢেউ এটা দুলবে না, এক। আর দ্বিতীয় কথা, যে ওই বোর্ডটা ভাঙবে না, কারণ পানির বাড়িতে বোর্ড ভেঙে যায়, পানির বাড়িতে। তো ওই যদি একটা ভালো মানের বোর্ড দেওয়া হয়, বা যদি সেটা যদি স্টিল বোর্ড দেওয়া হয়, তাহলে কিন্তু পানিতে একটা সেফটি থাকে। কিন্তু বোর্ডটা দেওয়া হচ্ছে ফাইবার বোর্ড, একদমই প্লাস্টিকের, যার কারণে পানির বাড়িতে বাড়িতে অনেক সময় বোটের তলা ছিদ্র হয়। তলা যখন ছিদ্র হয়, একটু যদি ছিদ্র হয়, ওইখানে তো আর একটু ছিদ্র হয়, আস্তে 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 অনেক ছিদ্রটা বৃহৎ আকারে ধারণ করে। হম তখন ভোটটার কোনো নিশ্চয়তা থাকে না, তখন তো বাধ্য হয়ে মানুষ ঝাঁপাই পড়ে। তো এই যে ঝাঁপাই পড়ার যে বিষয়টা থাকে, যে ওইখানে যে পানির মানে তেলের যে কন্টেনার গুলি থাকে, যে কন্টেনার গুলি খালি হয়, ওই খালি কন্টেনার, একটা কন্টেনার একজন ধরে থাকতে পারে। কারণ ওটা তো খুব বেশি বড় না, যে 20 লিটার তেলের একটা কন্টেনার, এটা তো আহামরি খুব বড় হবে না, বা ধরার জায়গা থেকে একটা দুইটা তো আর থাকে না। তো বাঁচার তাগিদে দেখা যায় যে 2 জন 3 জন ওইটা নিয়ে কাড়াকাড়ি করে। হুম, ওইটা নিয়ে কাড়াকাড়ি করতে গিয়ে দেখা যায় যে ওরা এমনিতেই না খাওয়া থাকে, ক্লান্ত থাকে, তখন দেখা যায় যে ওইখানে মারা যায়। আবার কিছু কিছু মানুষ দেখা যায় যে যাদের মানে প্রাণ তো সৃষ্টিকর্তার হাতে, হম যাদের আয়ু থাকে, তারা দেখা যায় যে ওইখানে 2 দিন 3 দিনও ভাসে, ভেসে থাকতে পারে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। যে আমি আরেকটু একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে যে গেম দেওয়ার বিষয়টা, এটা কি লিবিয়ারও কোনো সেনাবাহিনী বা কোস্টগার্ড এদেরও কি হাত থাকে? না, এটা তো ডেফিনেটলি এরাই করে, এটা মূলত সেনাবাহিনী থেকে কিছু মানুষ করে, কিন্তু বিশেষ করে এটা তো কোস্ট গার্ডের একটা ই থাকে।
হ্যাঁ, কোস্টগার্ড, নৌবাহিনী, এদের, কারণ এদের কাজটা থাকে পানিতে, সমুদ্রে। হুম, ওরাই মূলত এই কাজগুলি করে। ওরাই ওদের ক্যাম্প থাকে, ওই ক্যাম্পে ওরা নিয়ে যায়, ওই ক্যাম্পে ওরা রাখে, ওরাই সময় সুযোগ মতো আর কি ওরা পারাপার করে। তার মানে হচ্ছে আমাদের এই বাঙালির যে লিবিয়া যাওয়ার তারপরে গেম ঘরের দুর্দশা, অনেক কষ্টের জীবন, এটা কি মানে আমাদের বাংলাদেশের যে দালালরা আছে এদের জন্যই বেশি সাফারিং করা লাগে? মূলত এদের জন্যই তো হয়, যে আমি তো বললাম বিস্তারিত যে এদের, যদি এরা যদি চিন্তা করতো যে না আমি একটু কম টাকা আয় করি, অথবা এই মানুষগুলো 20 লাখ টাকা 25 লাখ টাকা খরচ করছে, এরে এখন পার করা দরকার, ওরা ইচ্ছা করলে ওরা একটা ভালো ভোট দিতে পারে, ওরা ভালো মানের ভোট দিতে পারে, ওরা সেফটি নিয়ে গেম দিতে পারে, যেখানে পারাপার ঘুরে আসবে, এটা সম্ভব। যা আমাদের আশা যে এমন বাংলাদেশি লোকজন বা বাংলাদেশি যেন এমন লিবিয়া হলো ইটালির মানে ভালো জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য যেন এমন কোনো কিছু না করে, আমরা এই প্রত্যাশাই করি। ধন্যবাদ জুয়েল আহমেদ ভাইকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।